আচ্ছা, আমাদের হচ্ছে গতদিন ছিল হচ্ছে যে ওগুলো যদি রিক্যাপ করি, তো আমরা পড়াইছিলাম হচ্ছে যে আসলে ন্যাচারাল ফাইবার এবং ম্যানমেড ফাইবার বলতে আসলে কী বোঝায়, এবং দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স আমরা পড়ছিলাম যে আসলে ন্যাচারাল ফাইবারটা হচ্ছে আমাদের জন্য কমফোর্টেবল হইলেও দেখা যাচ্ছে যে সেটার জন্য আমাদের কি একটু খরচ বেশি পড়তেছে, কিন্তু ম্যানমেড ফাইবারে আমাদের খরচটা কি কম পড়তেছে, তাই না? কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ কি, যে আপনার ওটা হচ্ছে ডিসকমফোর্ট। দ্যাট মিনস হচ্ছে আপনি যদি ওটা দ্বারা কাপড় তৈরি করেন এবং সেটা যদি পরিধান করেন, তাহলে ওটা কী হবে, ডিসকমফোর্ট হবে। কারণ কি, কারণ ওটা হচ্ছে অ্যাবজর্পশন ক্ষমতা কম, ঘাম শোষণ করবে না, আপনার কি একটা অস্বস্তি সৃষ্টি হবে। এতটুকুই ছিল হচ্ছে মানে কোর জিনিস। তো আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে আসলে ম্যানমেড ফাইবারের প্রতিদিন ডে বাই ডে আমাদের ইউজেস বাড়তেছে কেন, বা অ্যাপ্লিকেশন বাড়তেছে কেন। যদি আমরা বলি যে আসলে কেন বাড়তেছে, ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে চিপ, সস্তা তুলনামূলক। তারপর হচ্ছে অ্যাভেলেবল বেশি, অ্যাভেলেবিলিটি এটা কি বেশি। তারপর হচ্ছে যেহেতু এটা মানুষ তৈরি করতেছে, সো এখানে হচ্ছে আপনার ইমপিউরিটিস বা হচ্ছে অপদ্রব্যটা কি কম, তাহলে ইমপিউরিটিস কম। এটা হচ্ছে ডিউরেবিলিটি বেশি। ডিউরেবিলিটি বেশি মানে হচ্ছে আপনার কি স্থায়িত্বটা কি বেশি, কারণ যেহেতু শক্তি বেশি। আর আরেকটা সুবিধা হচ্ছে এটাকে হচ্ছে ইজিলি ডাইং করা যায়, ইজিলি ডাইড। হ্যাঁ, ম্যানমেড ফাইবার, ম্যানমেড ফাইবার, ঠিক আছে। পলিস্টার ফাইবার হিট দিলেই কি হয় না, হিট দিলেই তো হচ্ছে না। আচ্ছা, সেটাই তো মূল কথা হচ্ছে আমরা দেখব যে ম্যানমেড ফাইবার আসলে যদি কোশ্চেন কখনো আসে যে ডে বাই ডে ম্যানমেড ফাইবারের ব্যবহার কেন বাড়তেছে, এই কয়েকটা আপনার লিখলেই হবে যে এটা হচ্ছে আপনার তুলনামূলক সস্তা, তারপর হচ্ছে অ্যাভেলেবিলিটি বেশি, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ইমপিউরিটিস কম, ডিউরেবিলিটি বেশি, আর লাস্ট হচ্ছে আপনার ইজিলি ডাইং করা যাচ্ছে, ঠিক আছে। আর ডিসঅ্যাডভান্টেজ কি, এটা হলো অ্যাডভান্টেজ, আর ডিসঅ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটার ময়েশ্চার রিগেইনটা কম। যেহেতু ময়েশ্চার রিগেইন কম, সুতরাং ঘাম সহজে শোষণ করবে না, আর ঘাম যদি শোষণ না করে আমার কি হবে, কমফোর্টনেসটা কি হবে, কম আসবে। তার মানে এটা হচ্ছে লেস কমফোর্টেবল, ঠিক আছে। জাস্ট এই দুইটা জিনিস বললেই হবে, ক্লিয়ার। তাহলে দুইভাবে আসতে পারে পরীক্ষায়। ফার্স্ট আসতে পারে যে ম্যানমেড ফাইবারের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখেন ইউজিংয়ের ক্ষেত্রে। আর একটা আসতে পারে যে কেন ডে বাই ডে এর কি অ্যাপ্লিকেশনটা বাড়তেছে। যদি অ্যাপ্লিকেশন কেন বাড়তেছে, জাস্ট অ্যাডভান্টেজটা দিলেই হবে, তখন আর ডিসঅ্যাডভান্টেজ দরকার নেই। কিন্তু যদি হচ্ছে বলা হয় যে সুবিধা অসুবিধা, তখন তো দুইটাই দিতে হবে, ক্লিয়ার। আচ্ছা, তো দেখেন এইখানে হচ্ছে আমি একটা এখানে রিপোর্ট নিছি 2021 সালের। তো 2021 সালের এখানে রিপোর্টে দেখা গেছে যে এখানে প্রায় 68.2% হলে এরা কী করছে, ম্যানমেড ফাইবার ইউজ করছে, ঠিক আছে। মানে পুরো বছরে যত ফাইবার ইউজ হয়েছে তার মধ্যে 68.2% হচ্ছে আপনার ম্যানমেড ফাইবার। এবং এইটা যদি আমি বার চার্টের মাধ্যমে দেখাই, দেখেন যে 1975 সালে এই টোটাল আপনার হচ্ছে সিনথেটিক ফাইবার যতটুকু ছিল, 2020-এ দেখেন কত হয়ে গেছে, অনেক বেশি না। আর এইভাবে ডে বাই ডে যেহেতু বাড়তেছে, তারা একটা প্রেডিক্ট করছে যে 2030 সালে এর কার্ভটা বা এর বার চার্টটা আরও বেশি আসবে। তার মানে এই কার্ভ থেকেই দেখে বোঝা যাচ্ছে যে আসলে এটার ইম্পর্টেন্সটা কতটুকু, ক্লিয়ার। হ্যাঁ, তবে একটা এখানে কনসার্ন যে ম্যানমেড ফাইবার যেগুলো আছে এগুলো হচ্ছে ইকো ফ্রেন্ডলি না, কারণ যেহেতু বায়োডিগ্রেডেবল না বা যেহেতু পরিবেশে পচে যাচ্ছে না, এগুলো পরিবেশের কি ক্ষতিকারক, ক্লিয়ার। এই জন্য এখন সাস্টেইনেবিলিটির দিকে ফোকাস করতেছে। সাস্টেইনেবিলিটি মানে হচ্ছে যে আপনার যে জিনিসটা আপনি তৈরি করছেন এটা পরিবেশের উপর খুব বেশি ইফেক্ট ফেলবে না, যেটা যত কম ইফেক্ট ফেলবে সেটা তত সাস্টেইনেবল, ক্লিয়ার। আচ্ছা, জাস্ট একটা বেসিক একটা কনসেপ্ট দিলাম। এখন আমাদের হচ্ছে মেইন লেখাপড়া। তো আপনারা দেখবেন
যে কিছু কিছু ফাইবার যখন কিনে নিয়ে আসা হয়, হ্যাঁ, যখন কিনে নিয়ে আসা হয় তখন ফাইবারের মধ্যে আপনার পুরোপুরি নামটা উল্লেখ থাকে না, উল্লেখ থাকে জাস্ট যে প্যান ফাইবার, PAN, প্যান ফাইবার। তো প্যান ফাইবার কি? এই যে প্যান ফাইবার মানে হচ্ছে আপনার অ্যাক্রাইলিক ফাইবার, পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল। ক্লিয়ার? তাহলে আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। এগুলো তো আসলে আমার বোঝানোর কিছু নাই, জাস্ট হচ্ছে কমার্শিয়াল কিছু জিনিস আছে যেগুলো বেশি ইউজ হয়, এগুলো আপনাদেরকে জানতে হবে। যে অ্যাসিডেট ফাইবারকে ওরা কি CA দ্বারা প্রকাশ করতেছে, অ্যাক্রাইলিক ফাইবারকে ওরা কি এই যে PAN দ্বারা ইউজ করতেছে, আবার কাপ্রো ফাইবার যেটা আছে লায়োসেল কাপ্রো, এগুলোকে যে CUP। তারপর হচ্ছে আর একটা দেখাই যে ভিসকস ফাইবার, ভিসকস শুধু CBC, শুধু CV ইউজ করে, ঠিক আছে, বুঝতে পারছেন? CV ইউজ করে জাস্ট। আর CBC যেটা, ওটা হলো চিপ ভ্যালু অফ কটন, ঠিক আছে, ওই ক্ষেত্রে কি থাকে CBC তো বুঝেন, বোঝাই দেই। CVC চিপ, ভিতে হচ্ছে ভ্যালু, আর সিতে কি কটন, চিপ ভ্যালু অফ কটন। চিপ ভ্যালু মানে কি? কটনের ভ্যালুটা সবসময় বেশি থাকবে। কীরকম? যে ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে যদি আমি 70-30 বলি, তাহলে 70% কটন, 30% কি পলিস্টার হইতে পারে, বা যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে, বুঝতে পারছেন? এটা ভিসকস হইতে পারে। যদি বলে এরকম যে PC, তাহলে প্রথমে পলিস্টার পরে কি কটন। যদি বলা হয় CP, তাহলে প্রথমে কটন পরে পলিস্টার। যদি বলা হয় CV, তাহলে কটন ভিসকস, VC ভিসকস কটন। ক্লিয়ার? বুঝছেন? এগুলো হচ্ছে ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে আছে, কিন্তু ফাইবারগুলোকে যদি আমি স্পেসিফিকভাবে বলি তো আসলে এইভাবে এগুলো লেখা হয়, ঠিক আছে। যেমন অ্যালজিনেট ফাইবারকে ওরা ALG দ্বারা প্রকাশ করছে, ঠিক আছে। তো আমি পরীক্ষায় এরকম করে দিতে পারি, যারা অফলাইনে পরীক্ষা দেন, তো ব্যাপারটা হচ্ছে এরকম লেখা থাকতে পারে যে আমি কয়েকটা ফাইবারের নাম দিলাম, দিয়ে বললাম যে এদের হচ্ছে যে আপনার কি বলবো, ওই যে মানে কমার্শিয়াল যে আপনার অ্যাপ্লিকেশন, সেটা আপনি লিখেন। আমি যে কোনো 5টা বা 6টা ফাইবার দেবো, দেখা যাচ্ছে প্রতিটার জন্য 1 মার্ক করে থাকবে, ঠিক আছে। 5টা দিলাম 5 মার্ক হয়ে গেল। অথবা এমনও হইতে পারে যে আমি 6টা দিলাম 3 মার্ক দিয়ে দিলাম, হইতে পারে, কিন্তু এখান থেকে কোশ্চেন আসবেই। ক্লিয়ার? ওকে, এখন যেটা দেখব সেটা হচ্ছে পলিমার। কি পলিমার হচ্ছে একটা বৃহৎ মলিকিউল বা বৃহৎ অণু, হ্যাঁ, যেটা আসলে মনোমারের মাধ্যমে তৈরি হয়। মনোমার বুঝেন? হ্যাঁ, মনোমার হচ্ছে অনেকগুলা ছোট ছোট জিনিস থেকে যখন বৃহৎ আকার একটা জিনিস তৈরি করে, ওইটাকে বলতেছি আমরা হচ্ছে পলিমার, সোজা বাংলা ভাষায়, ঠিক আছে। আর যদি কেমিস্ট্রির ভাষায় বলি যে অনেকগুলো মনোমার থেকে একটা করে কি হয়, পলিমার হয়। যেমন হচ্ছে আপনারা জানেন এটা যে CH2 ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে ইথিলিন। তাহলে এখানে কয়টা ইথিলিন আছে? একটা। এখন এইরকম যদি CH2 এইখানে যদি আমি এটা N দিই, N মানে এখানে কি অসংখ্য, ঠিক আছে। হ্যাঁ, N মানে অসংখ্য, এবং এই N এর মানটা অবশ্যই আপনার 10-এর থেকে বেশি হইতে হবে। কি 10-এর থেকে কি হতে হবে? বেশি হইতে হবে। এখন এই যখনই হচ্ছে N এর ভ্যালুটা 10-এর থেকে বেশি হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পলিমার, ঠিক আছে, বুঝাতে পারছি। এবং এই N এর মানটা যদি 2 থেকে 10-এর মধ্যে থাকে, তাদের একটা স্পেশাল নাম আছে, ওদের নাম হচ্ছে অলিগোমার, ঠিক আছে, বুঝাতে পারছি। তো মূল কথা হচ্ছে যে অনেকগুলা মনোমার থেকে কি হয়, পলিমার হয়। এবং এই যে যদি N যদি কেটে দিই N, তাহলে এই যে অংশটুকু, এই অংশটুকুতে বারবার রিপিট হচ্ছে, এই অংশটুকে বলবো হচ্ছে আমরা রিপিটিং ইউনিট। তাহলে তো আমরা এটাকে এভাবে বলতে পারি যে পলিমার হচ্ছে অনেকগুলো রিপিটিং ইউনিটের সমষ্টি, বলতে পারি না? বলতে পারি। তো সেই কথাগুলো এখানে বলা আছে যে পলিমার আমি যদি এটাকে 2 ভাগে ভাগ করি, এখানে হচ্ছে পলি একটা কথা আসবে আর মেরোস একটা কথা আসবে। পলি মানে হচ্ছে মেনি, আর আপনার মেরোস মানে হচ্ছে পার্ট। তার মানে মেনি পার্ট, অনেকগুলো পার্ট, তাহলে অনেকগুলো ছোট ছোট পার্ট থেকে তৈরি করতেছি না, এইটা হচ্ছে পলিমার। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এরপর দেখেন, এটা দেখার দরকার নাই। এই যে ম্যাক্রোমলিকুল আবার কি জিনিস? ম্যাক্রোমলিকুল মানে হচ্ছে বৃহৎ অণু। শরীফ সাজেদুর, আচ্ছা ভিডিওটা একটু পজ করেন তো। আচ্ছা দেখেন, তো আমি দেখাইলাম যে পলিমার হচ্ছে অনেকগুলো মনোমারের সমষ্টি, এবং পলিমারে কি থাকতেছে আপনার
রিপিটিং ইউনিট থাকতেছে। আচ্ছা, এখন যদি এই চেইনটা এমন হয় যে এখানে CH2 এরপর আমি সাপোজ মনে করেন N2 লাগাই দিলাম, বললাম যে N2 এখানে আছে, আবার এখানে CH2 আসছে, আবার মনে করেন CH3 আসছে, আবার এখানে CH2 আসছে। তাহলে দেখেন তো এই জায়গাটুকু ছিল, এখানে কি ছিল? রিপিটিং ইউনিট ছিল। কিন্তু এইখানে কি কোনো রিপিটিং ইউনিট আছে? নাই। কিন্তু এটা একটা কি বৃহৎ মলিকিউল হয়েছে না? তো যেখানে কোনো রিপিটিং ইউনিট থাকবে না সেটাকে আমরা বলবো ম্যাক্রোমলিকুল। কিন্তু এইটার ক্ষেত্রে রিপিটিং ইউনিট আছে, এটাকে আমরা কি বলবো? জাস্ট পলিমার। ক্লিয়ার? আবার এই পলিমার যেহেতু হয়েছে, এও তো একটা বিশাল মলিকুল, তাহলে এও কি ম্যাক্রোমলিকুল না? তার মানে সকল পলিমারই ম্যাক্রোমলিকুল, কিন্তু সকল ম্যাক্রোমলিকুল কি পলিমার না। ক্লিয়ার? তাহলে এটা আসতে পারে পরীক্ষায় যে হচ্ছে আপনার সকল মলিকুলে হচ্ছে আপনার সকল ম্যাক্রোমলিকুল হচ্ছে পলিমার নয়। এটা আপনি জাস্টিফাই করেন, অথবা হচ্ছে বলা থাকতে পারে যে সকল পলিমারই ম্যাক্রোমলিকুল কিন্তু সকল ম্যাক্রোমলিকুল পলিমার নয়। ক্লিয়ার? ওই যে আপনারা ক্লাস 9-10 পড়ছেন না যে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, পড়েননি এগুলা যারা সায়েন্সে ছিল? তো ব্যাপারটা হচ্ছে এরকম অনেকটা জিনিস। কি বুঝতে পারছি? আচ্ছা, এরপর দেখেন যাই, এই যে অলিগোমার সম্পর্কে বলছি না যে অলিগোমারে এন এর ভ্যালুটা কত থাকবে? 2 থেকে 10-এর মধ্যে থাকবে, এই কথাটা এখানে বলা আছে, এছাড়া কিছু নাই। আচ্ছা, এরপর একটা পলিমার হইতে গেলে কিছু প্রপার্টিস লাগবে। সে কি কি প্রপার্টিস? ফার্স্ট প্রপার্টিস হচ্ছে এই যে চেইনগুলো আসছে, চেইনগুলো একটার সাথে আর একটা কি অ্যাটাচ হয়েছে না? এই অ্যাটাচিংটা হবে লিনিয়ার মানে একদম সোজা, কোনো আঁকা বাঁকা থাকবে না, একদম সোজা হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যেহেতু এখানে মলিকুল আসছে, এর মলিকুলার ওয়েট বা আণবিক ভর অনেক বেশি। ক্লিয়ার? থার্ড হচ্ছে এইখানে একটু দেখাই, আচ্ছা এখানে দেখাই, যদি পলিমার চেইনগুলোকে যদি আমরা একটু পর্যবেক্ষণ করি দেখবো যে একটার সাথে এই যে এগুলো হচ্ছে পলিমার চেইন, এগুলো একটা করে চেইন, এটা এরকম, দেখেন তো একটার সাথে আর একটা কি খুব কি বলবো এটাকে অর্ডারলি সাজানো আছে। অর্ডারলি বলতে বোঝাচ্ছি যে পরস্পর প্যারালাল করে আছে, প্যারালাল, একটার সাথে আর একটা কি মনে করেন এইটার নিচে হচ্ছে এইটা, কিন্তু এইটার সাথে এটা এরকম অবস্থায় নাই, একদম সোজাসুজি প্যারালাল অবস্থায় আছে। তো যদি পলিমার চেইনগুলো যদি প্যারালাল থাকে তাহলে দেখা যায় যে হচ্ছে এটার শক্তি অনেক বেশি হয়। ওই যে সাপোজ যদি আপনাকে বাস্তব উদাহরণ দ্বারা বোঝায় যে অনেকগুলো লাঠিকে যদি আপনি একসাথে এরকম করে বেঁধে রাখেন, সহজে ভাঙতে পারবেন না, বুঝছেন? তার মানে এটা কি শক্তি কি হয়েছে? অনেক কি হয়েছে? বেশি হয়েছে। কিন্তু আপনি আঁকা বাঁকা করে একটাকে আলাদা আলাদা জায়গায় রাখেন, তখন দেখবেন সহজে কি হবে? ভেঙে যাবে। তাহলে এই কথাটা এখানে ওরা বুঝাইছে যে আপনার ওরিয়েন্টেশনটা হচ্ছে কি প্যারালাল থাকতেছে, আর এই যে হাইলি অর্ডার্ড প্যাটার্ন মানে যে প্যাটার্নে ওরা সাজানো আছে ওইটা অনেকটা হচ্ছে আপনার কি বলেন হাইলি অর্ডার্ড বলতে খুবই সুবিন্যস্তভাবে সাজানো। ক্লিয়ার? এই কথাটা এখানে বলছি। আচ্ছা দেখেন, এরপর এটা পড়ানোর দরকার নাই। আচ্ছা, এখন দেখাবো হচ্ছে আমি এই যে আসলে আমরা মনোমার থেকে যে আমরা পলিমার যে আমরা তৈরি করতেছি, আমি কিন্তু সব স্লাইডে দেখাচ্ছি না আপনাদের, কারণ এগুলো হচ্ছে রেগুলার ব্যাচে আমি সব পড়াই দিই, কিন্তু ডিপ্লোমা ব্যাচে আমি কি সব পড়াই না। ক্লিয়ার? ভিডিও তো যাচ্ছে, এক সমস্যা নেই। দেখেন যেগুলো মেইন টপিকস ওগুলো দেখা দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনার পলিমারাইজেশনটা কীভাবে হচ্ছে। পলিমারাইজেশনের টোটাল 3টা স্টেপে। ফার্স্ট স্টেপ হচ্ছে ইনিশিয়েশন, সেকেন্ড স্টেপ হচ্ছে প্রোপাগেশন, থার্ড স্টেপ হচ্ছে টার্মিনেশন। এগুলো আবার কী জিনিস বুঝি না তো কিছুই, তাহলে বুঝাই দিচ্ছি। দেখেন কীভাবে কোনটা হচ্ছে। ফার্স্ট হচ্ছে দেখেন, মনে করেন এটা এরকম আছে CH2 এর সাথে এই যে উপরে এই যে আর এর উপরে চিহ্ন একটা আছে, আর এর উপরে কি ছোট্ট একটা সিম্বল আছে না ফোটার মতো, এইটা হচ্ছে এটাকে বলা হয় ফ্রি রেডিক্যাল।
ফ্রি রেডিক্যালের কাজ হচ্ছে সে যেখানে ডাবল বন্ড পাবে, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড পাবে, ওটাকে ভেঙে ফেলবে। তাহলে এর সাথে যদি আমি এটাকে যদি আমি অ্যাটাচ করাই, তাহলে এ প্রথমে যে কী করবে, এই ডাবল বন্ডকে কী করবে, অ্যাটাক করবে। তাহলে যখনই অ্যাটাক করবে তখন CH2 দুই দিকে দুইটা বন্ড বের হয়ে যাবে। এখানে একটা বন্ড ছিল, কয়টা বন্ড বের হয়েছে, দুইটা বন্ড বের হয়েছে। তাহলে একটা বন্ডে যে বসবে হচ্ছে আর একটা হাত কি ফাঁকায় না, ওই যে ফাঁকা, এই ফাঁকা থাকা মানেই হচ্ছে এটাও কি ফ্রি রেডিক্যাল হয়ে গেছে। তার মানে ব্যাপারটা হচ্ছে যদি সহজ বাংলা ভাষায় বোঝাই যে একটা খারাপ ছেলের সাথে আর একটা ভালো ছেলে মিশে ওটাও খারাপ হয়ে গেছে, সোজা বাংলা হিসাব। আচ্ছা হইল, এরপর এইটার সাথে আমি যদি আরও একটা ডাবল বন্ড যোগ করি, CH2 ডাবল বন্ড CH2, তাহলে এই বেচারা কি করবে, আগের মতোই একে এসে অ্যাটাক করবে, দুইটা হাত কী হবে, বের হয়ে যাবে। তাহলে কি হবে, আর CH2 আর এর দুই পাশে দুইটা হাত বের হবে, CH2 একটা হাত ফাঁকা, সো আবার কি হচ্ছে, এটা শয়তান হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তার মানে হচ্ছে এ দুষ্ট ছিল, দুষ্টই আছে, মানে আর ভালো হচ্ছে না। তাহলে ভালো করার বুদ্ধি কি, ভালো করার বুদ্ধি হচ্ছে দুষ্টর সাথে দুষ্টকে কি একসাথে রাখতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তাহলে রেখে দেই, দেখেন যোগ, আমি আর একটা এখানে আর দিলাম। তাহলে যখন এই দুইটা দুষ্ট যখন একসাথে হয়ে যাবে তখন কারো কি রিয়াকশন হবে, হচ্ছে না। তার মানে আর CH2 শেষে আর, ভালো হয়ে গেছে। আরও কি রিয়াকশন করবে, করবে না। তাহলে দেখেন এখন সোজা বাংলায় আসি। প্রথমে আপনি কি করছেন, ফ্রি রেডিক্যাল দ্বারা জিনিসটা শুরু করছেন না, এই শুরু করার যে ইংরেজিটা, এই ইংরেজির নাম হচ্ছে ইনিশিয়েশন। শুরু হয়েছে, তারপর কি বংশ বিস্তার করছে, এইটাকে বলতেছি আমি প্রোপাগেশন। আর শেষে কি করছি, থামাই দিছি, তাহলে এটার নাম হচ্ছে টার্মিনেশন। এই তো এটার নাম হচ্ছে, এই যে এখান থেকে এটার নাম হচ্ছে টার্মিনেশন। তাহলে এইভাবে হচ্ছে পলিমার চেইনগুলো বৃহৎ অণু গঠন করে। এবং আপনি যদি এটাকে টার্মিনেশন না করতে পারেন, চলতেই থাকবে। আপনি যত দিবেন ততই চলবে, যতক্ষণ না পর্যন্ত আর একটা দুষ্টকে না নিয়ে আসছেন। বুঝতে পারছি? তাহলে বলেন যে ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন কীভাবে হচ্ছে, বুঝছেন? এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার যে ওইটাই যে দ্বিতীয় ব্যাপারটা এমন না, আপনারা যদি এইটা দেন তা সেইটাতেও হবে। এটা একান্ত আপনাদের ইচ্ছা, মানে আমাকে বুঝাইতে পারলেই হবে। ফার্স্ট হচ্ছে এইটাকে বলা হচ্ছে ফ্রি রেডিক্যাল। হ্যাঁ, তো এ হচ্ছে অনেক এক্সাইটেড, এ হচ্ছে অনেক দুষ্ট। তো এর কাজই হচ্ছে যে কি ঝামেলা লাগাই দিবে। তাহলে ডাবল বন্ড আছে, এ খুবই অর্গানাইজড অবস্থায় আছে, খুবই মানে ভদ্র অবস্থায় আছে। তাহলে এ যে কী করবে, একে অভদ্র বানাই দিবে। কেমনে? যখনই একে মানে ডাবল বন্ড দেখবে তখনই কি দুইটা হাত বের হয়ে এ একটা হাতে যুক্ত হবে, আর একটা হাত ফাঁকা রাখবে। তার মানে এইখানে সে কি ভালো আর হইল না, সে দুষ্ট হয়ে থেকে গেল। সেকেন্ড, আবার কি করলো, এ যেহেতু দুষ্ট হয়ে গেছে, এ ভাববে যে না আমার তো আরও সঙ্গী দরকার, এ আরও একটা ভালোকে সে কি বাছাই করবে। বাছাই করার পর এই যে এখানে যে ডাবল বন্ডকে অ্যাটাক করে এই CH2টা এর সাথে অ্যাটাচ হয়ে যাবে, এবং ফলস্বরূপ কী হবে, আবার একটা ফ্রি ইলেকট্রন এখানে থাকবে। ক্লিয়ার? এরপর যেহেতু এটা কি হয়েছে, দুষ্ট হয়ে গেছে, তাহলে একে থামানোর বুদ্ধি কি, আর একটা দুষ্টকে নিয়ে আসতে হবে। এই যে দুইটা দুষ্ট একসাথে হয়ে গেল, আর কোনো প্রকার রিয়াকশন হবে না। মানে মূল কথা হচ্ছে যে প্রথমে আপনার কি হয়েছে, এই ফ্রি রেডিক্যালটা আপনার কি করছে, ডাবল বন্ডকে অ্যাটাক করছে। ডাবল বন্ডকে অ্যাটাক করার পর সে হচ্ছে কি করছে, আবার একটা ফ্রি রেডিক্যাল ফর্ম করছে। এই ফ্রি রেডিক্যাল আবার হচ্ছে কি করছে, একটা মলিকিউলকে অ্যাটাক করছে, আবার ফ্রি রেডিক্যাল তৈরি করছে। তাহলে ফ্রি রেডিক্যাল তো তৈরি হইতেই আছে। এটাকে টার্মিনেট করার বুদ্ধি কি, আর একটা ফ্রি রেডিক্যাল অ্যাড করাই দেওয়া। যখন দুইটা ফ্রি রেডিক্যাল অ্যাড করবো তখন এটা কী হবে, টার্মিনেশন হবে। তাহলে প্রথমে আমি যেটা শুরু করছি এটার নাম হচ্ছে ইনিশিয়েশন। পরবর্তীতে আমি কি করছি, একটার সাথে আর একটা অ্যাটাচ করতেইছি, এটার নাম হলো প্রোপাগেশন। আর লাস্ট হচ্ছে কি করছি, এটাকে কি টার্মিনেট করে দিয়েছে, মানে শেষ করছি। সো এটার নাম হচ্ছে টার্মিনেশন। তাহলে এইভাবে হচ্ছে একটা পলিমারাইজেশন রিয়াকশন এইভাবে হয়। বুঝতে পারছি? এখন
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর না, আর হচ্ছে ফ্রি রেডিক্যাল, আর এই যে এটা হচ্ছে মনোমার। কোনটা? আর হচ্ছে আপনার অ্যালকাইল মূলক, অ্যালকাইল, ঠিক আছে, অ্যালকাইল। ক্লিয়ার? ওকে, দেখেন তো এটা আসতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে এই যে অ্যাডিশন অফ অ্যাডিটিভস। অ্যাডিটিভস কী জিনিস? সাপোজ পোশাক তৈরি করার সময় হচ্ছে আপনার পোশাকের কাপড় বাদে যেগুলো ইউজ করা হয় ওগুলোকে কী বলা হয়? ট্রিমিংস, তাই না? ট্রিমিংস না? ট্রিমিংস আবার কি অ্যাক্সেসরিজও কিন্তু ইউজ হয়, অ্যাক্সেসরিজও ইউজ হয়, তাই না? আচ্ছা, তার মানে আপনার ম্যানমেড ফাইবার তৈরি করার সময় আপনার এক্সট্রা কিছু পারফরমেন্স দেখানোর জন্য আপনার কিছু কিছু হচ্ছে আপনার ওই মনোমার বাদে আপনার কিছু কিছু কেমিক্যাল অ্যাড করা হয়। ওই কেমিক্যালগুলোকে বলা হচ্ছে অ্যাডিটিভস, এবং এদের কাজ হচ্ছে এক্সট্রা কিছু ফাংশনাল প্রপার্টিস নিয়ে আসা। যেমন আপনি যদি ম্যানমেড ফাইবার তৈরি করার সময় যদি সামান্য পরিমাণ টাইটেনিয়াম ডাইঅক্সাইড দেন, দেখবেন যে ওইটা তো এমনি উজ্জ্বল দেখাচ্ছে, ওইটা ট্রান্সপারেন্ট হবে, মানে আরও স্বচ্ছ দেখাবে, ঠিক আছে, আরও স্বচ্ছ দেখাবে। আপনি যদি এই টাইটেনিয়াম ডাইঅক্সাইডটা যদি 1 থেকে 3% দেন, তাহলে ওই ফাইবারটা হবে সুপার ডাল। সুপার ডাল মানে কি? একটু ধূসর দেখাবে, ঠিক আছে। আপনি যদি এই যে 0.25 থেকে 0.5% দেন, ওইটা হবে কি? সেমি ডাল। আর ডাল হইতে গেলে 0.5 থেকে 1%। তার মানে হচ্ছে আপনি টাইটেনিয়াম ডাইঅক্সাইডে তো যোগ করতেছেন, কিন্তু ভেরিয়াস প্রপোর্শনে আপনি কী করতেছেন? ইউজ করতেছেন। কেন ইউজ করতেছেন? বিভিন্ন রকম অ্যাপিয়ারেন্স নিয়ে আসার জন্য। তাহলে এই যে আপনি টাইটেনিয়াম ডাইঅক্সাইডটা ইউজ করতেছেন এখানে, এটা তো আসলে ফাইবার ফর্মিংয়ের কোনো উপাদান না, কিন্তু এটা ইউজ করতেছেন কেন? এক্সট্রা একটা প্রপার্টিস নিয়ে আসার জন্য। তো এইটাকেই বলতেছি হচ্ছে আমরা অ্যাডিটিভস বা সাহায্যকারী। ক্লিয়ার? ওকে, এখন আমরা এটাতে চাই যে ম্যানমেড ফাইবার যে আমরা তৈরি করতেছি, এই ম্যানমেড ফাইবার তৈরি করার হচ্ছে পর এটার হচ্ছে 3 ধরনের ফর্ম হয়, 3 রকমভাবে পাইতে পারি। একটা পাইতে পারি হচ্ছে ফিলামেন্ট আকারে, একটা পাইতে পারি স্ট্যাপল আকারে, আর একটা হচ্ছে ফিলামেন্ট টো। ফিলামেন্ট, স্ট্যাপল যদি এগুলো যদি বুঝতে চাই তাহলে আমরা দেখি এই ফিগারটা দেখি। ফিগার, এই যে ফিগার। ফিলামেন্ট ফাইবারগুলো হচ্ছে কি? কন্টিনিউয়াস একটা, মনে করেন একটা লেন্থ থাকবে যার কোনো দৈর্ঘ্য নাই, মানে এটা হচ্ছে ইনডিফিনিট লেন্থ। হ্যাঁ, ইনডিফিনিট লেন্থ মানে এটার কোনো এক্স্যাক্টলি কোনো আপনার লেন্থ নাই। এটা দেখা যেতে পারে আপনার 10 গজ হইতে পারে, এটা 1 কিলো হইতে পারে, আবার দেখা যেতে পারে যে এটা আপনার কি 20 গজ হইতে পারে। ক্লিয়ার? কিন্তু এই বড় বড় ফাইবার থেকে আপনি যখন কেটে কেটে ছোট ছোট ফাইবার বানাবেন, তখন ওই ফাইবারগুলোকে বলবো হচ্ছে আমরা স্ট্যাপল ফাইবার। ক্লিয়ার? তাহলে ফিলামেন্ট ফাইবার কি? ফিলামেন্ট ফাইবার হচ্ছে এই যে এখানে বলছে এরা যে স্ট্যাপল ফাইবার হচ্ছে ডিসক্রিট লেন্থ। ডিসক্রিট লেন্থ মানে বোঝাচ্ছে যে এটার কি ছোট ছোট লেন্থ, ঠিক আছে, বিচ্ছিন্ন। আর ফিলামেন্ট ফাইবার যেটা হচ্ছে এই যে ফিলামেন্ট ফাইবার, দেখেন ফিলামেন্ট ফাইবার হচ্ছে কি ইনডিফিনিট লেন্থ, ইনডিফিনিট লেন্থ। তো দেখেন এগুলো কিভাবে তৈরি হচ্ছে, এই যে আপনার যে এখানে পোর্শন যেটা আছে ফিগারে, এইটার নাম হচ্ছে স্পিনারেট। এটার নাম কি? স্পিনারেট। মূলত এই স্পিনারেটে অনেকগুলো ছিদ্র থাকে, এই ছিদ্রের মধ্য দিয়ে আপনার হচ্ছে কি ফাইবারগুলো ফর্ম হয়, ঠিক আছে। তাহলে এইখানে আমরা কয়টা স্পিনারেট দেখলাম? একটা, পুরোটা মিলে কি একটা স্পিনারেট। তো এইরকম যদি হচ্ছে আপনার 100টা অথবা তার থেকে বেশি যদি আপনি স্পিনারেট থেকে যদি ফিলামেন্টগুলো নেন, তাহলে কি অনেকগুলো হবে না? অনেকগুলো হবে, অনেকগুলো গোছা হবে। তো এইটাকে বলবো হচ্ছে আমরা ফিলামেন্ট টো। এই যে দেখেন এটা হচ্ছে ফিলামেন্ট টো। তার মানে আমরা যদি মেয়েদের যদি চুলের কথা চিন্তা করি, সোজা হিসাব যে একটা চুল হচ্ছে ফিলামেন্ট, ঠিক আছে, একটা চুল হচ্ছে ফিলামেন্ট, ছোট্ট চুল হচ্ছে স্ট্যাপল, আর চুলের গোছাটা হচ্ছে কি ফিলামেন্ট টো। বুঝাইতে পারছি? এই তো। তাহলে এইগুলো হচ্ছে আপনার স্ট্যাপল, ফিলামেন্ট এবং ফিলামেন্ট টো। তাহলে ফিলামেন্ট টো থেকে এরা কি তৈরি করছে? স্ট্যাপল তৈরি করছে। কারণ কি অনেক লম্বা কেটে কেটে ছোটো ছোটো করছে, এগুলো হচ্ছে আপনার কি স্ট্যাপল। ক্লিয়ার? তাহলে আমরা যা পড়লাম মোটামুটি একটা স্লাইডে এতটুকুই ছিল, আর নাই। তাহলে আমরা কি পড়লাম আজকে? আমরা আজকে পড়লাম হচ্ছে যে ফাইবারের 3টা ফর্ম দেখলাম। একটা দেখলাম স্ট্যাপল ফাইবার, একটা ফিলামেন্ট ফাইবার, একটা ফিলামেন্ট টো। তারপর আমরা দেখছি হচ্ছে যে অ্যাডিটিভস কি, ঠিক আছে। এগুলো একটু ইন্ডিকেট করে নিতে পারেন, নাহলে কিন্তু পরে ঝামেলায় পড়ে যাবেন। দেখবেন যে স্লাইডে তো অনেক কিছু আছে, কোনটা ছেড়ে কোনটা করবো। এরপর হচ্ছে দেখছি হচ্ছে আমরা এই ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন কীভাবে হচ্ছে, 3টা স্টেপ দেখছি, ইনিশিয়েশন, প্রপাগেশন আর একটা কি টার্মিনেশন। এরপর কি দেখছি আমরা?
এরপর দেখছি হচ্ছে আমরা এই যে এটা দেখছি, সেটা হচ্ছে কিছু রিকোয়ারমেন্টস থাকবে, সেটা হচ্ছে ফ্লেক্সিবল, ক্রিস্টালিটি, এগুলা। তারপর অলিগোমার দেখছি, পলিমার এবং ম্যাক্রোমলিকুলের মধ্যে পার্থক্য দেখছি, এবং এখান থেকে একটা কোশ্চেন পড়ছি যে সকল পলিমারই ম্যাক্রোমলিকুল, কিন্তু সকল ম্যাক্রোমলিকুল কি পলিমার না, এটা দেখছি। আচ্ছা, আরেকবার বলতেছি, আর একটা দেখছি যে পলিমারটা আসলে কি। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, উনি যেহেতু আরেকবার বলছে যে ম্যাক্রোমলিকুল এবং পলিমারের মধ্যে পার্থক্য কি, আমি আরেকবার বুঝাই জিনিসটা। দেখেন, সোজা বাংলা ভাষায় দেখেন, সেটা হচ্ছে সাপোজ মনে করেন এখানে একটা বয় আছে, আপনি কি করলেন, বয় 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 বয়, প্রায় 100 জন বালক এখানে আছে। 100 জন বালককে আপনি একসাথে একজনের সাথে আরেকজনের হাত মিলাই দিচ্ছেন, দিয়ে বিশাল বড় একটা লাইন তৈরি করছেন। তাহলে আপনি দেখেন, মনে করেন এই যেখানে যান, এই মনে করেন এই বয়ই তো আছে, তাই না? এক্সট্রা তো কোনো কিছু নাই। তার মানে এই এতটুকু জায়গা কি বারবার রিপিট হচ্ছে, রিপিট হচ্ছে না? তো এই এতটুকু জায়গাকে আমি কি বলতেছিলাম, রিপিটিং ইউনিট। তাহলে যদি বৃহৎ মলিকুল হয় এবং তাদের মধ্যে যদি রিপিটিং ইউনিট থাকে, তাদেরকে আমি বলবো কি, পলিমার। তাহলে এক কথায় এটাকে বলা হচ্ছে পলিমার। আচ্ছা, এখন আপনি কি করলেন, পরবর্তীতে করলেন এখানে বয়, এখানে বয়, এখানে মাঝখানে একজন গার্ল আসছে, এখানে মাঝখানে এখন গার্ল আসছে, আবার বয়, আবার গার্ল, আবার গার্ল, আবার মনে করেন বয় আসছে। দেখেন তো এখানে বয় বয়, এখানে কি বয় বয় হয়েছে, গার্ল আসছে মাঝখানে। সো এইখানে কি রিপিটিং ইউনিট এক্স্যাক্টলি আছে? নাই। কিন্তু এটা কি বৃহৎ একটা মলিকুল না? তাহলে যেহেতু বৃহৎ মলিকুল, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ম্যাক্রোমলিকুল। ম্যাক্রোমলিকিউল, যেহেতু রিপিটিং ইউনিট নাই, সো এটার নাম কি ম্যাক্রোমলিকুল, নট পলিমার, নট পলিমার। কিন্তু এটার ক্ষেত্রে রিপিটিং ইউনিট আছে, সো এটা পলিমার। এবং এটাও একটা কি বৃহৎ মলিকুল, সো এটাও কি ম্যাক্রোমলিকুল না? এটা পলিমার প্লাস ম্যাক্রোমলিকুল। তাহলে আমরা দেখলাম যে পলিমার, সকল পলিমারই কি ম্যাক্রোমলিকুল, কিন্তু সকল ম্যাক্রোমলিকুল কি, এই তো সোজা হিসাব, এই তো এগুলো এখানে বলা আছে। কি, কার কোনো সমস্যা আছে? নাই। তাই তুমি আইডিয়াগুলো লিখে দাও।